আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট আমি তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে ক্লাস 8 বিজ্ঞান বই চ্যাপ্টার 8 অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারটা হচ্ছে পর্ব 3 অর্থাৎ 3 নাম্বার পর্ব। তো এই পর্বে আমরা আলোচনা করব বলেছিলাম যোজনী এবং যোজ্যতা নিয়ে। তো এখানে অনেক ব্যাপার অনেক কিছু আছে জানার জন্য। মুখস্থ করলে খুব 2 মিনিটে ক্লাসটা শেষ হয়ে যাবে। যেহেতু আমরা মুখস্থ করব না, একটু বুঝবো, এই কারণে ক্লাসটা একটু লং হতে পারে বা দেখা যাচ্ছে 2টা পর্ব হতে পারে। তো দেখা যাক কি হচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে যোজনী। তাহলে যোজনী কাকে বলে এখানে সংজ্ঞাটা আমি লিখে রেখেছি। তো যোজনী বা যোজ্যতা, যোজনীর পরে যোজ্যতা কথাটা চলে আসলো। তাহলে এই যোজনী যোজ্যতা দুইটা জিনিসই এক, দুইটা কথায় এক। কথা কি বোঝা গেল? এখন অনেক ক্ষেত্রে দেখবা কোথাও যদি পেয়ে যাও যোজ্যতা ইলেকট্রন, যোজনী বা যোজ্যতাটা তো বুঝলা, তাহলে যোজ্যতা এবং যোজ্যতা ইলেকট্রন এই দুইটা কথার মধ্যে কোনো পার্থক্য আছে কি না? আমি কি বললাম? আমি বললাম যে যোজ্যতা। আর আমি কি বললাম? আমি বললাম যোজ্যতা ইলেকট্রন। এভাবে লিখতে পারি, অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো বাংলাতেই, যোজ্যতা ইলেকট্রন। এই দুইটা কথার মধ্যে কোনো পার্থক্য কি আছে? হ্যাঁ, অনেক পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই যোজ্যতা মানে যোজনী, তো যোজ্যতা যোজনীতা, কিন্তু যোজ্যতা ইলেকট্রন আলাদা। যোজ্যতা ইলেকট্রনটা হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা। তাহলে কোনো একটা মৌল, সাপোজ আমি ধরো সোডিয়ামের কথায় যদি বলি, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এটা আশা করছি তোমরা জানো, না জানলে একটু মুখস্থ করবা। আমি 1 নাম্বার পর্বে প্রায় 30টা মৌলের নাম এবং পারমাণবিক সংখ্যা লিখে দিয়েছি, ওখান থেকে একটু মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে? তাহলে 11। তাহলে এবার এটাকে যদি আমরা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, তাহলে আমি একটা প্রথম নিউক্লিয়াস দিলাম, এবং এই নিউক্লিয়াসের পরে তোমরা ভালো মতোই জানো যে এর কি থাকে? কক্ষপথ থাকে। তাহলে এই কক্ষপথ, এই যে একটা দিলাম, এবার এই যে 2 নাম্বার কক্ষপথটা দিলাম, এবার 3 নাম্বার কক্ষপথটা দিলাম। তাহলে এখন কথা হলো, এর প্রথম কক্ষপথের আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। তাহলে এটা তো তুমি জানো। এবং ইলেকট্রনকে, আর একটা কথা বলি, ইলেকট্রনকে প্রকাশ করা যায় দুইভাবে। এইভাবে তুমি বিন্দু দিয়ে প্রকাশ করতে পারো বা ক্রস দিয়েও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। এই দুইভাবেই ইলেকট্রনকে প্রকাশ করা যায়। তাহলে আমি ক্রস দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখানে আমি যদি এবার বিন্দু দিয়ে করি, তাহলে দুইটা দুইটা দুইটা, এবং এটা 2 এর নিয়ম অনুযায়ী কি হবে? জোড়ায় জোড়ায় বসবে। কিন্তু তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, দ্বিতীয় কক্ষপথে 8, এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8। কিন্তু আমাদের ইলেকট্রন বেঁচে আছে কয়টা? পারমাণবিক সংখ্যা 11, মানে হলো এর ইলেকট্রন সংখ্যাও 11, এর প্রোটন সংখ্যাও 11। এই ব্যাপারগুলো আমরা জানি, না জানলে একটু মুখস্থ করে ফেলো, হ্যাঁ? তাহলে এবার প্রথম কক্ষপথে ইলেকট্রন ক্ষমতা 2, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আমার 8। তাহলে আমি 8টা দিয়ে দিলাম আর 2টা দিয়ে দিলাম, টোটাল 10টা, এবং বাকি থাকে আমার কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। সেই ইলেকট্রনটা মনে করো আমি এখানে দিয়ে দিলাম সর্বশেষ কক্ষপথে। এবার কথা হলো, স্যার এই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন যত, তার যোজ্যতা ইলেকট্রন তত। অর্থাৎ তাহলে যোজ্যতা ইলেকট্রন কত? এই সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে তাকে আমরা কি বলবো? যোজ্যতা ইলেকট্রন বলবো। ভালো করে খেয়াল করো, যোজ্যতা ইলেকট্রন বলবো। এবার আমি যদি তোমাকে বলি, ধরো এখানে আমি দিলাম অক্সিজেন, তাহলে অক্সিজেনের কত? অক্সিজেনের 8। তাহলে এখানে দেখো প্রথম যে কক্ষপথটা, সে প্রথম কক্ষপথে ইলেকট্রন, এটা নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8। কিন্তু যেহেতু আমার বাকি থাকে 6টা, কারণ আমি 2টা প্রথম কক্ষপথে দিয়েছি, বাকি থাকলো আমার 6। তাহলে 6টা আমি এখানে দিয়ে দেবো। ভালো করে খেয়াল করো, আমি 6টা এখানে দিয়ে দেবো, 6টা আমি দিয়ে দিলাম। তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেল? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 6টা। তাহলে এর যোজ্যতা ইলেকট্রন কত? 6। তাহলে আমি যদি আরও উদাহরণ দিই, সাপোজ ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন তো একটাই, তাহলে নিউক্লিয়াস একটাই কক্ষপথ, এবং শেষ কক্ষপথ ওর কয়টা? একটা ইলেকট্রন আছে। তার মানে এর যোজ্যতা স্তরের ইলেকট্রন কত? 1। এবার আমি যদি সাপোজ ধরো কার্বনের কথা বলি, তাহলে কি হবে? আমি যদি কার্বনের কথা বলি, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, কার্বনের ক্ষেত্রে কার্বনের কত? 6। ঠিক একইভাবে আমি যদি ডায়াগ্রাম আঁকি, তাহলে এই ডায়াগ্রামটা ধরো এখানে আঁকলাম, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তাহলে এই প্রথম কক্ষপথে আমি যদি ইলেকট্রন দিয়ে দিই 2টা, এই প্রথম কক্ষপথে আমি যদি ইলেকট্রন দিয়ে দিই 2টা, এবং বাকি থাকবে কয়টা? 4টা। তাহলে আমি শেষ কক্ষপথে আমি 4টা দিয়ে দিলাম। তাহলে কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 4টা। তার মানে এর যোজ্যতা ইলেকট্রনও কত? 4। ঠিক একইভাবে আমি যদি ক্লোরিনের কথা বলি, কিসের কথা আমি বললাম? ক্লোরিন। কিসের বললাম? ক্লোরিন। তো আমরা জানি ক্লোরিন কত? ক্লোরিন 17। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17।
তাহলে এখান থেকে যদি আমি এখানে ডায়াগ্রামটা আঁকানোর চেষ্টা করি তাহলে একটু খেয়াল করে দেখো, আমার প্রথম নিউক্লিয়াস আছে, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা আমার দ্বিতীয় কক্ষপথ এবং হচ্ছে আমার তৃতীয় কক্ষপথ। এবার তাহলে প্রথম কক্ষপথে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? প্রথম কক্ষপথে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা এবং দ্বিতীয় কক্ষপথে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা। তাহলে আমি এই যে 8টা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে টোটাল হলো 10টা। তাহলে 17 মধ্যে 10টা যদি দিয়ে দিই তাহলে বাকি থাকে কয়টা? 7টা। তাহলে এই 7টা ইলেকট্রন আমি এখানে দিয়ে দিব। তাহলে এই জায়গাতে ধরো 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানেও 2টা ইলেকট্রন, বাকি থাকে 1টা ইলেকট্রন, সেই 1টা ইলেকট্রন আমি এই জায়গাটাতে দিয়ে দিলাম। তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকলো? তাহলে 3 3 2 6টা, একে 7টা, তাই না? তাহলে এর ক্লোরিনের যৌথ ইলেকট্রন কত? 7। তাহলে এবার আসো যোজনীটা কি? তাহলে এবার আসো যোজনীটা কি, ভালো করে একটু খেয়াল করো। যোজনী, তাহলে যোজনী বোঝার জন্য তোমাকে একটা থিওরি মনে রাখতে হবে, যেটাকে আমরা অষ্টকের নিয়ম বা অষ্টক নিয়ম বা অষ্টক তত্ত্ব নামে চিনি। সেটা কি? কোনো একটা মৌল তার সর্বশেষ কক্ষপথটা ফিল আপ করার জন্য খুব তাড়াহুড়া করে, খুব ব্যস্ত হয়ে যায়। যদি তার সর্বশেষ কক্ষপথটা ফিল আপ থাকে তাহলে সে আর কোনো বিক্রিয়া করে না, মানে সে খুব শান্ত হয়ে যায়, মানে সে নিষ্ক্রিয় হয়ে যায়, সে কোনো ক্রিয়া বিক্রিয়া অংশগ্রহণ করে না। তবে আমি জানি যে প্রথম কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা যেহেতু 2, তার মানে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের কক্ষপথ কয়টা? একটাই না? তাহলে হাইড্রোজেনের কক্ষপথ যদি একটাই হয় তাহলে প্রথম কক্ষপথ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2। তার মানে ওর যদি আর একটা ইলেকট্রন সে পেয়ে যায় কোনোভাবে, কারো কাছ থেকে পেয়ে যায়, সে ধার করে নিক, মানে শেয়ার করে নিক, অথবা সে কি করে গ্রহণ করে নিক, যেভাবেই নিক না কেন, সর্বশেষ কক্ষপথে যদি তার 2টা ইলেকট্রন ফিল আপ হয়ে যায় তাহলে সে নিষ্ক্রিয় হয়ে যাবে, মানে সে আর কারোর সাথে বিক্রিয়া করবে না। তার মানে তার সারা জীবনের চিন্তা ভাবনা বা তার মানে আশাই এতটুকু যে সর্বশেষ কক্ষপথে কি একটা ইলেকট্রন সে গ্রহণ করবে। যেমন আমরা মানুষ হিসাবে দেখা যাচ্ছে একটু আশা কিরকম হয়, আমাদের একটু যুবক বয়সে দেখা যায় আশা এইটা একটু একটু বড়সড় হতে হবে, আবার একটা সুন্দর দিকে বিয়ে শাদী করতে হবে, তাই না? মানে যখন কাউকে বিয়ে শাদী দিয়ে দেওয়া হয়, কোনো বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, তখন কি হয়? তখন তারা একটু, যদি কোনো শৃঙ্খল ছেলে থাকে, যে সব সময় ভবা ঘুরে যদি কোনো ছেলে থাকে, যদি ঘুরে বেড়ায় এরকম ছেলে, তাকেও নাকি মানুষজন কি বলে, বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবো যে ঠিক হয়ে যাচ্ছে, মানে কোনো বন্ধনে আবদ্ধ করে দাও তাহলে কি ঠিক হয়ে যাবে। তো এই পরমাণুগুলার ক্ষেত্রেও ঘটনা কিন্তু সেম। যখন এই ইলেকট্রনগুলা বা যখন এই মৌলগুলা একটু বেশি উত্তেজিত থাকে বা বিক্রিয়া করতে চায়, এদের জীবনের একটাই আশা যে সর্বশেষ কক্ষপথে কয়টা? যাদের একটা কক্ষপথ তাদের 2টা ইলেকট্রন ফিল আপ করতে হবে, এবং যাদের কক্ষপথ এই যে 2টা 3টা, আর এর কক্ষপথ ধারণ ক্ষমতা 8, এর কক্ষপথ ধারণ ক্ষমতা 8, তাহলে এরা কি করবে? 8টা করে ইলেকট্রন গ্রহণ করার চিন্তা ভাবনা করবে। এতে কারোর সাথে বন্ধন যদি গঠন করতে হয় তারা করবে, ভাঙতে হলে ভাঙবে, বা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যদি হয় তাও 8টা ফিল আপ করবে, বা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বা দানের মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করতে হয়, মানে 8টা ফিল আপ করতে হয়, এই অষ্টক ফিল আপ করতে হয়, তাহলে তারা তাই করবে। এতে যা করা প্রয়োজন করবে। অর্থাৎ একটা মৌলে তার স্বপ্নই কি? সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ করা, আর যেসবের কক্ষপথ একটা, মানে 8টা ধরার জায়গা নাই, তাদের ক্ষেত্রে 2টা। আর প্রথম কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, তাই এর স্বপ্নে হচ্ছে 2টা ফিল আপ করা। আর এগুলার যেহেতু 8টা করে, তাই এদের স্বপ্ন হচ্ছে 8টা করে ফিল আপ করা। আর এটাই কি অষ্টক নিয়ম নামে পরিচিত বা অষ্টক তত্ত্ব নামে পরিচিত। আর এই যে হাইড্রোজেনের 2টা করে ইলেকট্রন, একে আমরা 2 এর নিয়ম নামে জানি, ঠিক আছে? এগুলোকে আমরা 2 এর নিয়ম বা ডুপ্লেট হিসাবে জানি, ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমি হিলিয়ামের কথা বলি, ধরো আমি যদি বললাম কিসের কথা? হিলিয়াম। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কয়টা? একটাই কক্ষপথ। আচ্ছা, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে একটা কক্ষপথ, তাহলে ধারণ ক্ষমতা যদি 2 হয়, এই যে 2, তাহলে এই যে 2টা প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা 2, মানে সে 2টাই ফিল আপ আছে, তার মানে কি সে নিষ্ক্রিয় হয়ে গেছে, মানে এ কারোর সাথে বিক্রিয়া করবেও না, ওর সঙ্গে কেউ বিক্রিয়া করতে আর আসবে না, মানে ওর স্বপ্ন ফিল আপ হয়ে গেছে। তার মানে যেহেতু প্রথম কক্ষপথ 2 আর 2টাই ফিল আপ আছে, মানে সে ডুপ্লেট নিয়ম অনুসরণ করেছে, তাই না? তার মানে এটাকে বলা হয় ডুপ্লেট বা 2 এর নিয়ম। আর এই যে এগুলো 8টা করে যারা ফিল আপ করতে চায়, অর্থাৎ 2 এর বেশি যাদের কি আছে, কক্ষপথ আছে, তারা 8টা করে ফিল আপ করতে চাইবে। কথা কি বোঝা গেল? এটাই কি অষ্টক তত্ত্ব। একটু ভালো করে খেয়াল করো, অষ্টক তত্ত্ব। তাহলে এবার আমি যদি তোমাকে বলি যে যোজ্যতাটা কি, তাহলে যোজ্যতাটা হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন, ভালো করে খেয়াল করো, সর্বশেষ কক্ষপথে 8টা ফিল আপ করার জন্য যে কয়টা ইলেকট্রন সে দান করবে বা গ্রহণ করবে, এই সংখ্যাটাই হচ্ছে কিন্তু যোজ্যতা। ওকে, সংজ্ঞাতে আলাদা কিছু লেখা আছে, সংজ্ঞাটা আমি পরে বোঝাচ্ছি, কিন্তু আগে কনসেপ্টটা একটু বুঝে ফেলো, একটু খেয়াল করে দেখো। কারণ আমি যদি বলি এই সোডিয়াম, তাহলে এই সোডিয়ামের ক্ষেত্রে
সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ করার জন্য সে কি করবে বলো তো? 8টা ইলেকট্রন ফিল আপ করার জন্য সে কি নতুন করে দেখো সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন গ্রহণ করবে নাকি একটা ইলেকট্রন দান করে দিবে? কোনটা তোমার জন্য সহজ মনে হচ্ছে? একটা দান করা নাকি নতুন করে 7টা গ্রহণ করা? যদি সে একটা ইলেকট্রন দান করে দেয় তাহলে এই কক্ষপথ টোটালটাই বাদ চলে যাবে। তাহলে ভিতরের কক্ষপথে দেখো অলরেডি 8টা ফিল আপ আছে, মানে ওর 8টা ফিল আপ হয়ে গেল যে কোনোভাবে, মানে একটা দান করার ফলে। আরও একটা কন্ডিশন আছে, সেটা কিভাবে? হয় তাকে 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলেও 8টা ফিল আপ হবে। তাহলে কোনটা তোমার কাছে সহজ মনে হচ্ছে? একটা ছেড়ে দেওয়া। এ কারণেই এই সোডিয়াম করবে কি প্রথম কক্ষপথ এবং এই দ্বিতীয় কক্ষপথ। এই ক্ষেত্রে প্রথম কক্ষপথের 2টা ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে দেখো 8টা ইলেকট্রন, তাহলে টোটাল 10টা ইলেকট্রন হলো। আর একটা ইলেকট্রন সে কি করলো? একটা ইলেকট্রন সে দান করে দিল বা ছেড়ে দিল বা অন্য কাউকে দান করে দিল। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে দেখো অষ্টক পূরণ হয়ে গেছে না? তার মানে সে অষ্টক নিয়ম মানলো, তাই না? তাহলে এবার যখন এরকম ঘটনা ঘটবে তখন এটাকে আর সোডিয়াম বলতে পারবো না, সোডিয়াম প্লাস বলতে পারবো। সোডিয়াম প্লাস কেন বলবো? তখন সে একটা ইলেকট্রন দান করেছে, মানে সে একটু বড় লোক ভাব আছে না, যে দান করে কি সে পজিটিভ না, আর যে গ্রহণ করে সে ঋণী থাকে। তার মানে যে গ্রহণ করবে সে ঋণী, মানে তখন এখানে তুমি মাইনাস দিবা। আর কেউ তাকে দান করে দেয় তাহলে কি হবে? দান করে দিলে সেটা প্লাস হবে, তাই না? আরও যদি একটু বোঝাতে চাই, হয়তো কথাগুলো তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে, তারপরও আমি একটু বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবা কিন্তু, ঠিক আছে? এখানে দেখো আমরা জানি সোডিয়ামের 11 না, তার মানে এর ইলেকট্রনও আছে 11টা এবং এর প্রোটনও আছে কি? ইলেকট্রন আছে 11টা এবং প্রোটনও আছে 11টা। এবার কোনোভাবে সে যদি এখান থেকে একটা ইলেকট্রন বাদ দিয়ে দেয় তাহলে তার ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে কত? 10টা। অর্থাৎ এই জায়গাটাতে সে কোনো চার্জ প্রদর্শন করেনি, মানে এই জায়গাটাতে কোনো চার্জ নাই, এখানে প্লাসও নাই এখানে মাইনাসও নাই, তার মানে আলটিমেট এখানে 0 আছে, যেটা আমাদের দিতে হয় না, তাই না? তার মানে এই জায়গাতে ঘটনা কি ঘটেছে? এখানে 11টা ইলেকট্রন আছে, মানে 11টা মাইনাস চার্জ, এবং 11টা কি আছে? পজিটিভ চার্জ, মানে প্রোটন আছে। তাহলে 11টা পজিটিভ 11টা নেগেটিভ, একে অপরকে কি করে দেয়? নেগলেক্ট করে দেয়, মানে একে অপরকে কি করে দিবে? এগুলা নিরপেক্ষ করে দিবে, তাই না? 0 করে দিবে। তার মানে এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখো, তোমার যদি প্রোটন থাকে 11টা, মানে এখানে প্লাস আছে 11টা, মাইনাস আছে কয়টা? 10টা, তাহলে এখানে একটা প্লাসের সংখ্যা বেশি থাকলো না? একটা প্লাসের সংখ্যা বেশি থাকলো না? মানে দেখো সোডিয়ামের আমার কি আছে? পারমাণবিক সংখ্যা 11, এর মানে 11টা ইলেকট্রন এবং 11টা প্রোটন, মানে 11টা এর মাইনাস চার্জ আছে, 11টা এর প্লাস চার্জ আছে। এর মধ্যে সে একটা মাইনাস চার্জ দান করে দিয়েছে, মানে একটা মাইনাস যেহেতু কমে গেল, তার মানে এখানে একটা পজিটিভ থেকে গেল না? ওকে তো নেগলেক্ট করার মতো, ওকে ক্যান্সেল আউট করার মতো কেউ তার থাকলো না। 11টা মাইনাস 11টা প্লাস ক্যান্সেল আউট করতে পারে, যখন মাইনাস একটা কমে গেল, তার মানে এই 10টা মাইনাস এখান থেকে 10টা প্লাসকে ক্যান্সেল আউট করতে পারবে, বাকি একটাকে পারবে না। ওই একটাই আমরা এখানে লিখে দিই, আমি কি বোঝাতে পারছি? যদি এই ব্যাপারটা কঠিন লেগে থাকে তাহলে তোমরা একটু কষ্ট করে মনে রাখবা যে এই সোডিয়াম, একটু কষ্ট করে মনে রাখবা যে যারা ইলেকট্রন দান করে দেয় তাহলে তারা একটু বড় লোক, মানে পজিটিভ, মানে ধনী, তাই এখানে একটা ধনাত্মক চিহ্ন দিয়ে দিবা। আর যারা গ্রহণ করে তারা একটু গরিব মানুষ, ঋণাত্মক, ঋণী, তাই এখানে তখন মাইনাস হবে। ঠিক আছে? এই কথাটা আশা করছি মনে থাকবে। তার মানে এ যেহেতু একটা ইলেকট্রন দান করে দিচ্ছে তাই সে কি পজিটিভ, তাই এখানে আমি এখানে প্লাস দিয়ে দিয়েছি। কথা ক্লিয়ার? এখন কথা হলো এ কয়টা ইলেকট্রন দান করলো? সে একটা ইলেকট্রন দান করলো না, তাই এর যোজনী কত? তাই এর যোজনী হচ্ছে 1। কথা ক্লিয়ার? এরপর আমি যদি এবার অক্সিজেনের কথা বলি, ঠিক অক্সিজেনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে দেখো 6টা ইলেকট্রন আছে। অক্সিজেনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে প্রথম কক্ষপথ দেখো 1 এবং 2। তাহলে এই জায়গাতে তুমি খেয়াল করে দেখো, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে দেখো 6টা। এবার এই 8টা ফিল আপ করবে সে কিভাবে? 8টা ফিল আপ করার জন্যে অন্য কোনো ওয়ে নাই, একটাই ওয়ে আছে, সেটা কি? তাকে 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে কি তার 8টা ফিল আপ হয়ে গেল? 8টা তখন ফিল আপ হয়ে গেল কি? তার স্বপ্ন পূরণ হয়ে গেল, সে নিষ্ক্রিয় হয়ে গেল, তার কোনো ঝামেলা নাই। মানে ও কারোর সঙ্গে মারামারি করতেও যাবে না, ওর সঙ্গে মারামারি করতেও আসবে না, তাই না? মানে কোনো বিক্রিয়া এখানে ঘটবে না। আর এটাই তো চাই একটা পরমাণু, মানে আমরা মানুষ হিসেবে কি চাই? কোনো ঝোট ঝামেলা বা কোনো ঝামেলা যেন না হয়, কোনো মারামারি যেন না হয়, কেউ কাউকে আমি মারতেও যাব না, আমি কারো কাছ থেকে মারও খাবো না,
এর মানে আমি নিউট্রাল থাকতে চাই। ঠিক একইভাবেই এও চাচ্ছে তাই, যদি 8টা ফিল আপ হয়ে যায়, এখানে ইলেকট্রন দেওয়ার জায়গা নাই, সে ছাড়তেও পারবে না, এর মানে বিক্রিয়া ঘটবে না। আর এটাই সে চায়, মানে 8টা ফিল আপ করতে চায়, প্রত্যেকটা পরমাণু, প্রত্যেকটা মৌল। ঠিক আছে, এবার কয়টা ইলেকট্রন সে গ্রহণ করে 8টা ফিল আপ করলো? 2টা। তার মানে হলো এর যোজনী 2, তার মানে এর যোজনী 2, এই যেহেতু একটা, তাই এর যোজনী 1, একটা ছেড়ে 8টা ফিল আপ করেছিল না, তাই 1। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ করার জন্যে যতটা ইলেকট্রন ছাড়তে হয় অথবা যতটা ইলেকট্রন গ্রহণ করতে হয়, ওই সংখ্যাটাকে আমরা ওই মৌলের যোজনী বলছি। ঠিক আছে, এবার আমি যদি বলি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমি উদাহরণ তো দিলামই, আর একটা লাগবে, তার মানে একটা সে শেয়ারও করতে পারে আবার গ্রহণ করতে পারে, সাধারণত শেয়ার করবে। আচ্ছা যাই হোক, এবার এটা তো নিষ্ক্রিয় গ্যাস, তার মানে এই হিলিয়ামের ক্ষেত্রে একটু তোমাকে যদি আমি বলি হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, এর মানে হলো এর সর্বশেষ কক্ষপথ 1টা এবং এই কক্ষপথে ইলেকট্রন আছে 2টা এবং ধারণ ক্ষমতাও 2, তাই সে ইলেকট্রন গ্রহণও করতে পারবে না, দানও করতে পারবে না। সে যেহেতু গ্রহণ বা দান করবে না, তাই এই জায়গার যোজনী হবে কত? 0। এর যোজনী কত? 0। এবার যদি আমি হাইড্রোজেনের কথা বলি, ঠিক একইভাবে হাইড্রোজেন কত? প্রথম একটা কক্ষপথ, ধারণ ক্ষমতা কত? 2। তার মানে হলো এই জায়গাতে একটা ওকে দান করতে হবে বা গ্রহণ করতে হবে, মানে এই 2টা। তার মানে এই 2টাকে ফিল আপ করতে আর একটা ইলেকট্রন লাগলো। মানে এই ক্ষেত্রে একটু বিতর্ক আছে, মানে এটাকে আমি তোমাকে এখন বোঝাতে পারবো না, বাট এইভাবেই তুমি মনে রাখো, মানে হাইড্রোজেন সাধারণত কি হয়? প্লাস হয়। ওকে, হাইড্রোজেন সাধারণত কি হয়? প্লাস হয়। মানে এর ভিতরে একটু গল্প আছে, তো যেহেতু আমি বোঝাচ্ছি, এই বোঝার স্বার্থে একটু ধরে নাও, এক্ষেত্রে এই শেষ কক্ষপথ মানে প্রথম কক্ষপথটা ফিল আপ করার জন্য আর এক্সট্রা একটা ইলেকট্রন লাগবে, মানে একটা ছিল আর একটা লাগবে, তাই সে একটা গ্রহণ করবে, মানে এর যোজনী 1। তার মানে এর যোজনী 1। তাহলে এইটা যদি তুমি বুঝে থাকো, এই ওকে, এর যোজনী কত? 1। তাহলে এবার যদি আমি তোমাকে বলি তাহলে কার্বনের কত হবে? তাহলে কার্বনের কত হবে? আশা করি তুমি বুঝতে পারছো। কার্বনের শেষ কক্ষপথে দেখো 1টা 2টা 3টা 4টা আছে, তাহলে এই কার্বনের সর্বশেষ কক্ষপথে 8টা ফিল আপ করার জন্য তাকে কি করতে হবে? তাকে এই জায়গাটাতে 4টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, 4টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে 4টা ইলেকট্রন গ্রহণ করলে তার কি হয়ে গেল? 8টা ফিল আপ হয়ে গেল। তার মানে এই কার্বনের যোজনী হয়ে যাবে 4। ঠিক একইভাবে ক্লোরিনের কথা তুমি চিন্তা করো, ক্লোরিনের ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথে 8টা ফিল আপ করার জন্য কয়টা ইলেকট্রন লাগবে? 8টা ফিল আপ করার জন্য এখানে ইলেকট্রন লাগবে মাত্র একটা। এই জায়গাটাতে দেখো 7টা আছে আর একটা হইলেই 8টা হয়ে যাচ্ছে, মানে ও অন্য কারো কাছ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে ওকে 8টা ফিল আপ করতে হলো? একটা। এই কারণে ক্লোরিনের যোজনীও তুমি পাবা 1। কথাই ক্লিয়ার? কথাই ক্লিয়ার? ওকে, তাহলে এই যোজনী কেমন করে নির্ণয় করতে হয় এইটা তো বুঝতে, অন্তত এইটা যদি বুঝে থাকো তাহলে আশা করছি সংজ্ঞাটাও এবার তুমি বুঝবা। তাহলে এবার চলো একটু মুছে দিলাম এবং সংজ্ঞাতে আমি একটু চলে যাই। তাহলে আমি এখানে সংজ্ঞাতে কি বললাম? সংজ্ঞাতে আমি বললাম যে কোনো যৌগ গঠনকালে কোনো একটা মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হচ্ছে? যোজনী বলা হচ্ছে। মানে যে যোজনীগুলো আছে না, এগুলোকে তুমি একটু হাতের সঙ্গে তুলনা করবা, তাহলে এই ব্যাপারগুলো বুঝতে একটু সুবিধা হবে। তাহলে ভাই আমরা এখানে কি শিখলাম একটু খেয়াল করে দেখো তো। সোডিয়াম, তাহলে সোডিয়াম এইভাবে আছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এবার আমি যদি তোমাকে বলি ক্লোরিন, প্রথম কক্ষপথ, দ্বিতীয় আচ্ছা এটা প্রথম ধরি, এটা দ্বিতীয় ধরি, এটা তৃতীয় ধরি, মানে এটাকে আমরা নিউক্লিয়াস ধরলাম। ওকে, তাহলে প্রথম কক্ষপথ, তাহলে এখানে তো সোডিয়ামের ক্ষেত্রে আরও একটা দিতে হবে। আচ্ছা আমরা এটা বাদ দিই, আমরা নিউক্লিয়াসটা মনে করে ধরলাম না, এখানে আঁকালাম না। তাহলে দেখো তো প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 8টা। এরপর তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 8টা। কিন্তু 8টা তো নাই, তাই না? সরি, কারণ এর আছে কয়টা? এর আছে মাত্র একটা ইলেকট্রন, তাই না? সোডিয়াম কত? সোডিয়াম 11। তার মানে এই যে দেখো
এখানে আছে কয়টা, এখানে আছে হচ্ছে 2টা, এখানে আছে 8টা, 8 2 10 আর কি 11 হয়ে গেল। তার মানে এর হচ্ছে 11টা আর হচ্ছে কত 17টা। তাহলে দেখো আমি 2টা আঁকালাম, এই কক্ষপথ যদি আমি 8টা দিয়ে দিই তাহলে আমার হয়ে গেল 10টা, এবং শেষ কক্ষপথে তাহলে ইলেকট্রন দিতে হবে কয়টা, 6টা, আর একে কয়টা হলো 7টা। তাহলে 7টা ইলেকট্রন যদি আমি এখানে দিয়ে দিই তাহলে দেখো ক্লোরিন হয়ে গেল। তাহলে এবার আমি জানি, আমি কি করে মুখস্থ করেছি একটু খেয়াল করে দেখো, এইটার কত যোজনী, এইটার যোজনী হচ্ছে 1, এইটার যোজনী কত 1। আমি কি করে মুখস্থ করেছিলাম, কারণ একটু চোখ বন্ধ করে চিন্তা করো তো, এর 11টা, তার মানে প্রথম কক্ষপথে আমার কয়টা লাগবে 2টা, দ্বিতীয় কক্ষপথে আমার কয়টা ধারণ ক্ষমতা 8টা, তাহলে 8 আর 2 কত হইলো 10টা। এবার বাকি থাকে কয়টা শেষ কক্ষপথে 1টা, তাই না? এই একটা যদি বাকি থাকে তাহলে এই একটা সে দান করে ভিতরে কক্ষপথে 8টা ফিল আপ করবে, মানে এর যোজনী কত 1। মানে এবার চোখ বন্ধ করে একটু চিন্তা করবা। ঠিক একইভাবে এর কত 17, তার মানে প্রথম কক্ষপথে ধারণ ক্ষমতা 2, মানে 2টা বাদ গেল, এবং দ্বিতীয় কক্ষপথের 8, তার মানে টোটাল 10টা বাদ গেল। এবার থাকে 17, তাহলে থাকে 7, তাই না? 17 থেকে 10 বাদ দিলা, তাহলে প্রথম কক্ষপথে 2টা দিলা এবং পরের কক্ষপথে 8টা, টোটাল কয়টা হইলো 10টা। এবং সর্বশেষ কক্ষপথে তাহলে কয়টা বাকি থাকলো 7টা, তাহলে 7টা ইলেকট্রন বসিয়ে দিলে ওই শেষ কক্ষপথে 8টা ফিল আপ করতে আর কয়টা ইলেকট্রন লাগবে, 1টা, তার মানে এর যোজনী 1। এইভাবে তুমি একটু মনে রাখবা, যদি আমি ছক আকারে লিখে দিব মুখস্থ করে ফেলবা, তারপরে ভুলে গেলে চোখ বন্ধ করে একটু চিন্তা করবা বা একটু এভাবে একে একে চিন্তা করবা, তাহলে কিন্তু সংখ্যাটা তুমি পেয়ে যাবা। ওকে, তাহলে এবার সংজ্ঞাতে ফিরে চলে আসি। তাহলে এবার একটি খেয়াল, যৌগ গঠনকালে কোনো একটা মৌলের সাথে অপর একটা মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতা, তাহলে তুমি কি জানো এখানে সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, কারণ এর যোজনী হচ্ছে 1, এরও যোজনী 1। তার মানে এই সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে, এই ক্লোরিন একটা সোডিয়ামের সাথে যুক্ত হতে পারবে, অর্থাৎ এর হাত হচ্ছে একটা, এরও হাত একটা, অর্থাৎ এ যুক্ত হতে পারবে 1 হাতওয়ালা মানুষের একজনের সাথে, এও যুক্ত হতে পারবে 1 হাতওয়ালা মানুষের একজনের সাথে। তাই এটা এভাবে গঠন হয়েছে। তাহলে কথা হইলো, এই যে ক্ষমতা কথাটা কেন লিখলাম, কারণ দেখো এই যে মৌলটা পরমাণুটা আছে, ইলেকট্রনটা আছে, এটা এখানে যদি আমি দান করে দিই, দেওয়া যায় না, তাহলে ঘটনা কি ঘটলো, তাহলে দেখো এর সর্বশেষ কক্ষপথ, মানে এটা তো থাকলো না, এটা তো তখন থাকলো না যখন সে দান করে দিল, তখন এটা সোডিয়াম প্লাস হয়ে গেল। যখন একটা সে গ্রহণ করলো, দেখো 1 2 3 4 5 6 7 8টা ফিল আপ হয়ে গেল, তারপরে এখানে ক্লোরিন মাইনাস হয়ে গেল, তাই না? একটা সে গ্রহণ করেছে। এবার এই দুইটা মিলে যখন আমরা চিন্তা করবো, মানে সোডিয়াম প্লাস, মানে একটু ভালো করে লিখি, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, এই কটা আমরা কি লিখতে পারবো, সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ এই জায়গাতে একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথেই যুক্ত হতে পারে, অন্য কোনো একটা ক্লোরিনের সাথেই যুক্ত হতে পারে। এ কারণেই আমি বলেছি এই জায়গাতে ক্ষমতা কথাটা, অর্থাৎ একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, এর বাইরে যুক্ত হতে পারবে না, দুইটার সাথে পারবে কি পারবে না, ওর ক্ষমতা আছে নাই, এ কারণেই এই ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে। চলো আরও একটা যদি আমি উদাহরণ একটু দিয়ে দিই তাহলে মনে হয় বুঝবা। তাহলে তুমি কি করলা, ক্লোরিন, তাহলে ক্লোরিনের একটা হাত আছে। এবার আমি যদি তোমাকে বলি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কয়টা হাত আছে, ম্যাগনেসিয়ামের হাত আছে 2টা, কারণ কত, ম্যাগনেসিয়ামের যোজনী 2, এখানে আছে 12। কি করে তুমি বুঝবা, তাহলে প্রথম কক্ষপথে দিয়ে দাও 2টা এবং দ্বিতীয় কক্ষপথে দিয়ে দাও কয়টা 8টা, ঠিক আছে না? এবার তৃতীয় কক্ষপথে কয়টা দিয়ে দেবা 2টা, 2টা কেন দিবা, কারণ হচ্ছে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, আর এই 2টা সে যদি দান করে দেয় তাহলে দেখো ভিতরে 8টা ফিল আপ হয়ে যাবে, মানে ও খুশি। এর মানে হলো এই 2টাকে তুমি যদি এবার দান করে দাও তাহলে ম্যাগনেসিয়াম কি হয়ে যাবে 2+ হয়ে যাবে না? এর মানে হলো এর যোজনী হচ্ছে 2, মানে এর ক্ষমতা হচ্ছে 1 হাতওয়ালা মানুষের সাথে সে 2টা, 1 হাতওয়ালা মানুষ এরকম 2টা মানুষের সাথে সে যুক্ত হতে পারবে। এ কারণে তুমি কি করবা, এই ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন দেবা 2টা, তাহলে দেখো একটা যৌগ উৎপন্ন হয়ে গেল। তাহলে ক্লোরিন এখানে 2টা দিলাম কেন, ক্লোরিন 2টা দেওয়ার কারণটা হচ্ছে এই তো ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের হাত কয়টা 2টা, কারণ যোজনী 2, যোজনীকে তুমি হাতের সঙ্গে তুলনা করবা। তাহলে ক্লোরিনের হাত কয়টা, ক্লোরিনের হাত হচ্ছে একটা, এই যে একটা হাত দিয়ে দিলাম, এবং এই ক্লোরিনের দেখো একটা হাত, অর্থাৎ এই 2টা ক্লোরিন মিলে 2টা হাত হলো, আর এর একাই একটা হাত, অর্থাৎ এই ম্যাগনেসিয়ামের 1 হাতওয়ালা মানুষের সাথে, অর্থাৎ 1 হাতওয়ালা এরকম 2টা মানুষের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা আছে। কারণ 3টার সাথে কি পারবে, পারবে না, আবার একটা দিলেও একটা হাত ফাঁকা থেকে যাবে। এ কারণেই আমি এখানে ক্ষমতা কথাটা লিখেছি। তাহলে মনে হয় এই লাইনটার মানে তোমরা বুঝতে পারছো
যে যৌগ গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের, ভালো খেয়াল করো, কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটা মৌলের পরমাণু যে যুক্ত হওয়ার ক্ষমতা, তাকেই তুমি কি বলবা? তাকেই তুমি বলবা যোজনী। আশা করছি যোজনীটা তুমি বুঝতে পেরেছো। তাহলে এবার আমি কার্বনের কথা যদি বলি, কার্বনের যোজনী হচ্ছে 4। অক্সিজেনের যদি কথা বলি, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আশা করছি বুঝতে পারছো এটা কেমন করে নির্ণয় করতে হয়। কারণ কার্বনকে যদি তুমি চিন্তা করে প্লাস, তাহলে একটা কক্ষপথ দুইটা কক্ষপথ, তাহলে প্রথম কক্ষপথে 2টা এবং শেষ কক্ষপথে আমি দিয়ে দিলাম 4টা, 6টা হয়ে গেল। এবং বাকি থাকলো কয়টা? আরো 4টা। তাহলে এই 4টা বাকি থাকলো, তাহলে কি হয়ে যাবে? এর 8টা ফিল আপ হয়ে যাবে, মানে এই কারণে এর যোজনী 4। এবার ক্ষেত্রে তোমাকে যদি আমি বলি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে দেখো প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে, আচ্ছা দ্বিতীয় কক্ষপথ হলেই তো হবে, 3 নম্বরটা তো লাগবে না। তাহলে প্রথম কক্ষপথে 2টা এবং দ্বিতীয় কক্ষপথে তুমি দিয়ে দাও 6টা, তাহলে কি হয়ে গেল? টোটাল 8টা হয়ে গেল। আর আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 এবং কার্বনের হচ্ছে 6। তাহলে দেখো এই ক্ষেত্রে 4টা হলে 8টা ফিল আপ হলো। এই ক্ষেত্রে এর কয়টা লাগবে? এই ক্ষেত্রে এর লাগবে 2টা। এক্ষেত্রে কয়টা লাগবে দেখো? 2টা। তাহলে এবার 8টা ফিল আপ হয়ে যাচ্ছে। এই কারণে এর যোজনী 2 আর এর যোজনী হচ্ছে 4। এবার যদি এই ক্ষেত্রে আমি চিন্তা করি, কার্বনের হাত আছে কয়টা? কার্বনের হাত আছে মনে করো যে কয়টা? 4টা হাত, ঠিক আছে না? 4টা হাত আছে। তো এই 4টা হাতের মধ্যে মনে করো এই 2 হাত দেবো এক অক্সিজেনকে, আর এই 2 হাত দেবো এক অক্সিজেনকে। তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে দেখো ফিল আপ হয়ে গেছে। এই অক্সিজেনে দেখো 2টা হাত, এই অক্সিজেনে দেখো 2টা হাত। তাহলে কার্বনে গুণে দেখো এ পাশে আছে 2টা হাত, এ পাশে 2টা, 4টা হাত, মিলে গেল না? তার মানে এই অক্সিজেনে 2 হাত, কার্বনে 1-2 হাত ধরে আছে, এবং অপরে যে কার্বনের অপর আরো তো 2টা হাত আছে, 4টা যেহেতু, তাহলে ওই 2 হাতটা এই অক্সিজেনে 2 হাত ধরে থাকবে। তাহলে একটা বন্ধন গঠন হবে, এবং এই বন্ধন গঠনকে আমরা বলবো কার্বন 2। এইভাবে আমরা লিখবো। এটা কিভাবে লিখবো? এইভাবে। অর্থাৎ এখানে উৎপন্ন হবে কি? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। এবার অনেক ক্ষেত্রে সবকিছুর পরিবর্তনশীল যোজনী থাকে। কি থাকে? পরিবর্তনশীল যোজনী থাকে। এই পরিবর্তনশীল যোজনী অনেক কারণে হয়ে থাকে। কোনো একটা মৌলকে যদি আমরা উত্তেজিত করি, তাহলে তার সর্বশেষ কক্ষপথে যতগুলো বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তাকেও কিন্তু যোজনী বলে। তুমি এইভাবে লিখতে পারো যে কোনো একটা মৌলের বা অধাতু দেখা যাচ্ছে যে একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকে তাকে যোজনী বলে। এই সংজ্ঞাও ঠিক। কোনো একটা মৌলকে যখন আমরা উত্তেজিত করি, তখন দেখা যায় বেশ কিছু বা অনেক দেখা যাচ্ছে যে বেজোড় সংখ্যক ইলেকট্রন দেখা যায়। তো এই ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনী লক্ষ্য করা যায়। যেমন হয়তো ফসফরাসের কত? 3 হতে পারে, 5 হতে পারে, হতে পারে না? ঠিক একইভাবেই তুমি কার্বনের 2 হতে পারে, কার্বনের 4 হতে পারে, পরিবর্তনশীল যোজনী হতে পারে। এতটুকু আপাতত পরিবর্তনশীল যোজনী নিয়ে বুঝে থাকো। এটা নিয়ে অনেক কথা আছে, ক্লাস 8-এ এর বেশি লাগবে না। তাহলে এবার এটা বুঝে গেলা। তাহলে এবার আরো একটা পদ্ধতি কি, ধরো কার্বনের এখানে 2, মানে 2 ব্যবহার করব এবং এই অক্সিজেনের 2 ব্যবহার করব। তাহলে ঘটনা কি ঘটবে? তাহলে দেখো এই কার্বন আর অক্সিজেন, এরও 2 হাত, এরও 2 হাত, কোনো সমস্যা নাই। তো এইটাকে লেখার জন্যে যখন আমরা যোজনী ব্যবহার করে আণবিক সংকেত লেখা শিখব, তখনই কিন্তু অনেকভাবে লেখা যাবে। কিভাবে? এটা লেখার জন্য রুলস আমি এই যোজনী ব্যবহার করে যখন আণবিক সংকেত লেখার নিয়মটা শেখাবো তখনই তো আলোচনা করব। তারপর আমি এখানে বলে দিচ্ছি, এখানে রাখো কার্বন, এখানে অক্সিজেন, তাহলে এর 4 এর 2, তাহলে এর যোজনী একে দিতে হয়, এর যোজনী একে দিতে হয়। আমি কি বোঝাতে পারলাম? তাহলে তাই যদি হয়, তাহলে এখানে লেখা আছে কার্বন, এখানে লেখা আছে অক্সিজেন, তাহলে এখানে আমি দেবো 2, এখানে দেবো 4, এর যোজনী 4 আমি একে দিলাম, এর যোজনী 2 আমি একে দিলাম। তাহলে এইটা একটা সংকেত। আরও একটা সংকেত কি হতে পারে? যখন কার্বনের যোজনী আমি 2 ব্যবহার করব, অক্সিজেন যোজনী আমি 2 ব্যবহার করব, তখন দেখো কার্বন এবং অক্সিজেন এর যোজনী আমি একে দেবো 2, এর যোজনী আমি একে দেবো 2। তাহলে সংকেত কি এভাবে হয়? এভাবে হয় না। যখন এরকম ঘটনা আসে, মানে একই সংখ্যা দিয়ে 2 জনকে ভাগ করা যাবে, তখন তুমি ভাগ করে দেবা। যেমন একেও 2 দ্বারা ভাগ করা যায়, একেও 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে এটা কেটে যায়, আর এখানে কাটলে 2 হয়। মানে এখানে থাকলো কার্বনে থাকলো 1 আর অক্সিজেন থাকলো 2, তাহলে 1 লিখতে হয় না। তাহলে এখানে আমরা কি লিখবো? CO2। এরপর আমি এটাকেও দেখো 2 দ্বারা ভাগ করতে পারি, এখানে 2 দ্বারা, তাহলে কেটে কেটে গেলে 1 থাকে। তাহলে কার্বন 1 অক্সিজেন 1, 1 তো লিখতে হয় না, তাহলে কার্বন অক্সিজেন। হয়তো এটাকে আমরা বলি কার্বন ডাই অক্সাইড, আর এটাকে বলি আমরা কার্বন মনো অক্সাইড। ঠিক আছে? তাহলে এই যোজনী নিয়ে আর মনে হয় কোনো প্রবলেম থাকার কথা না। এরপরও নেক্সট একটা পর্ব আমি নিয়ে আসবো, যেই পর্ব অর্থাৎ পর্ব 4, এটা অনেক বড় হয়ে গেল, তার লম্বা না করি। তাহলে পর্ব 4-এ আমি আলোচনা করব
একটা ছক নিয়ে, যে ছকে আমি তোমাদের প্রয়োজনীয় যোজনীগুলো লিখে দেবো, যেখান থেকে তুমি একটু মুখস্থ করে ফেলবা এবং যেমন করে আমি শিখালাম এভাবে গোল করে ডায়াগ্রাম এঁকে এঁকে একটু মিলিয়ে নিবা যে আসলে সবগুলা মিলছে কিনা। ওকে, তাহলে আশা করছি এই ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে তোমাদের জন্য এবং অনেক কিছু শিখেছো এই ভিডিওটা থেকে। যদি মনে হয় যে এই ভিডিওটা তোমাদের জন্য একটু হেল্প করেছে, একটু হলেও হেল্পফুল, তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করো কোনো প্রবলেম থাকলে। তোমরা যদি এরকমভাবে কমেন্ট, লাইক, শেয়ার করো তাহলে এই ইউটিউবটা বুঝবে, ইউটিউবের অ্যালগোরিদম যেটা একটা কি হেল্পফুল ভিডিও, এবং ও নিজে থেকে অন্যদের কাছে পাঠিয়ে দিবে। তাহলে আচ্ছা, আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্ব, পর্ব 4-এ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।